কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? ভারতবর্ষে কোনোদিন 26,000 লোকের চাকরি জানি প্রচুর বাঁচানোর চেষ্টা হয়েছে, প্রচুর সুযোগ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে এই ধরনের ভুলভাল এফিডেভিট, একটা লোক তার প্যানেলের নাম নেই, সে চাকরি পেয়ে গেছে, স্কুল সার্ভিস কমিশন কি করে এফিডেভিট দিয়ে বলছে মিস্টেক? কেন তারা বলছে না ইট ইজ অ্যান ইলিগ্যালিটি? একটার পর একটা শুধু মিস্টেক আর মিস্টেক আর মিস্টেক আর মিস্টেক। মিস্টেক কটা হতে পারে, ভুল কটা হতে পারে? জানতে পেরেছে যে পশ্চিমবাংলাতে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়। কলকাতা হাইকোর্ট ছিল বলে জানতে পেরেছে যে মন্ত্রীর মেয়ে পরীক্ষা না দিয়েও টাকা দিয়ে চাকরি পেয়ে যেতে পারে। তার লাজ লজ্জা নেই, সুপ্রিম কোর্টে গেছে সেই টাকা ফেরত নেওয়ার জন্য। এই যে যারা যোগ্য চাকরি হারালো, আপনি বললেন যে গোটা দেশে এই নজির নেই, 26,000 চাকরি হারালো, যোগ্যরাও চাকরি হারালো, এটা কি রাজ্যের ভাবমূর্তি কতটা নষ্ট হলো? রাজ্যের কোনো ভাবমূর্তি নষ্ট হয়নি। এখানে রাজ্য সরকার পরিচালিত যে রাজনৈতিক দল আছে তাদের ভাবমূর্তি তো কোনো কালে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। না তো কি করে যাবে? এসএসসি আর রাজ্য সরকার তারা ইচ্ছাকৃতভাবে এই যোগ্য আর অযোগ্যদের যে পৃথকীকরণ তারা এটা করেনি। যেসব ডকুমেন্টগুলো দিচ্ছিল ভেগ ডকুমেন্ট দিচ্ছিল, একটার পর একটা এফিডেভিট। বাজারে কথা বললে হবে, একটার পর একটা এফিডেভিটে কোনো ক্ল্যারিটি নেই। একবার বলছে যারা প্যানেল এক্সপায়ারির পরে পড়েছে তাদের আমরা অযোগ্য মানছি না, একবার বলছে অ্যাকর্ডিং টু সিবিআই। রাজ্য সরকারের কাছে ডকুমেন্ট আছে, এসএসসির কাছে ডকুমেন্ট আছে, এসএসসি তাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে। কতক্ষণ লাগে? 2 ঘন্টার কাজ নয়। 2021 সাল থেকে আর এই 2025 সাল পর্যন্ত একই জিনিস চালিয়ে গেছে। হাইকোর্ট আপনারা যদি হাইকোর্টের অর্ডার দেখেন, প্রত্যেক দিন হাইকোর্টের বিচারপতিরা জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি বারবার প্রশ্ন করেছে যে আপনারা পৃথকীকরণ দিন। সেখানে বলেছে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট। স্কুল সার্ভিস কমিশন বলেছে, রাজ্য সরকার অন রেকর্ড একটা কথা বলেছে, নাম্বার অফ ইলিগ্যালিটিস ক্যানট বি ডিটারমাইন্ড ইন ইজ এক্স্যাক্টিটিউড। এই স্টেটমেন্ট, এই স্ট্যান্ড যদি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন নেয়, এই প্যানেলকে কেউ বাঁচাতে পারত না। এটা ইচ্ছাকৃতভাবে দিয়েছে অযোগ্যদের চাকরিতে রেখে দেওয়ার জন্য, যাতে করে যোগ্যদের চাকরি চলে যায়, এই জন্য এটা দিয়েছে। এটা আমি বলছি। তার মানে যারা যেসব যোগ্যরা চাকরি হারালেন তার পুরো দায় সরকার। আপনি যদি হাইকোর্টের অর্ডার, স্কুল সার্ভিস কমিশনের এফিডেভিট, রাজ্য সরকারের এফিডেভিট দেখেন, পৃথকীকরণটা করবে কে? আমি পৃথকীকরণ করলে হবে? যারা অরিজিনাল রিট পিটিশনার তারা পৃথকীকরণ করলে হবে? পৃথকীকরণটা করবে কে? কোর্ট বসে বসে পৃথকীকরণ করবে? এইসব অযৌক্তিক কথা, বাজারি কথাবার্তা রাজ্য সরকারের নেতৃত্বে যারা রয়েছেন তারা বলে গেছেন। অথচ কোর্টের কাছে স্পেসিফিক এফিডেভিট যেখানে পাবলিশ করলো না কেন? স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে এরা যোগ্য এরা অযোগ্য পাবলিশ করলো না কেন? সেটা করতে কি বাধা ছিল? আজও করছে না কেন? তারা ভেতর থেকে একটা এফিডেভিট করে কোর্টের কাছে জমা দিয়ে দেবে। সেটা সঠিক না বেঠিক সে দায়িত্বটা কে নেবে? অযোগ্যদের বাঁচাতেই যেটা আগামীকালও শুনানি রয়েছে সুপার নিউমেরিক পোস্ট, সেটা দিয়ে আবার সিবিআই দেবে কিনা সেটা নিয়েও তদন্ত। অবশ্যই কালকে আমাদের দাবি থাকবে সুপার নিউমেরিক পোস্টে সিবিআই তদন্ত শুধু নয়, এর সাথে যারা যারা দোষী প্রয়োজনে হাইয়েস্ট লেভেল পর্যন্ত এখানে অ্যারেস্ট করাতে হবে। এটা কালকে আমরা সুপ্রিম কোর্টে তুলব। আর একটা যেটা বলেছে যে যেটা দেবাংশু বসাকে ডিভিশন ম্যাজিস্ট্রেট বলেছিল যে যারা অযোগ্য টেন্টেড যারা তাদের বেতন ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। যেটা সেক্ষেত্রে কি যদি তারা আমি যতদূর মামলাটা সকালবেলা রায় দেওয়ার সময় শুনেছি, অর্ডারের কপি এখনো হাতে পাইনি, যতটুকু শুনেছি তাতে টেন্টেডদের বেতন ফেরত দেওয়ার কথা বলেছে। আরেকটা কথা বলেছে, হাওয়েভার যারা যারা অলরেডি চাকরিতে ঢুকে গেছে তাদের ফেরত দিতে হবে না। এই হাওয়েভার অলরেডি চাকরি যারা ঢুকে গেছে তাদেরকে সুপ্রিম কোর্ট, আমার মতে যতটুকু শুনেছি কনফার্ম না, সেটা হচ্ছিল যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। এটা অর্ডারটা হাতে আসলে আমরা পুরোটা দেখে তারপর ক্লিয়ার বলতে পারবো। তারা আজকে যে সুপ্রিম কোর্টে যে ডিভিশন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টাকে বহাল রাখলো, কারণ এটা থেকে প্রমাণিত হলো তাহলে যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা কালেকটিভ। এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা সরকারের দুর্নীতি এবং রাজ্য সরকার পরিচালনা করছে যে রাজনৈতিক দল তাদের দুর্নীতি। ভারতবর্ষে কোনোদিন 26,000 লোকের চাকরি জানি প্রচুর বাঁচানোর চেষ্টা হয়েছে, প্রচুর সুযোগ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে এই ধরনের ভুলভাল এফিডেভিট, একটা লোক তার প্যানেলের নাম নেই, সে চাকরি পেয়ে গেছে, স্কুল সার্ভিস কমিশন কি করে এফিডেভিট দিয়ে বলছে মিস্টেক? কেন তারা বলছে না ইট ইজ অ্যান ইলিগ্যালিটি? একটার পর একটা শুধু মিস্টেক আর মিস্টেক আর মিস্টেক আর মিস্টেক। মিস্টেক কটা হতে পারে, ভুল কটা হতে পারে?
এই যে পর্ষদ, যখন আমরা কলকাতা হাইকোর্টের শুনানিতেও দেখেছি বা সুপ্রিম কোর্টেও দেখেছি যে এক একটা সংখ্যা বলা হয়েছে, কখনো পর্ষদ একটা সংখ্যা বলছে, কমিশন একটা সংখ্যা বলছে অযোগ্যদের, কমিশন বলছে 5,303 জন যাদের র্যাঙ্ক জাম্প করেছে। মানে এই ওএমআর শিট ডিস্ট্রয়েড হয়ে যাওয়ার কারণেই কি এই দিয়ে বা দুর্নীতিটাকে ঢাকা দেওয়ার জন্য? পুরোপুরি দুর্নীতিটাকে ঢাকা দেওয়ার জন্য। এবং সিবিআই এর কাছে আমি ধন্যবাদ জানাবো যে ওএমআর গুলো ডিস্ট্রয় হয়ে গেছিল, তার কপি তারা রিট্রাইভ করতে পেরেছে। তাই জন্য মানুষ জানতে পেরেছে যে পশ্চিমবাংলাতে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়। কলকাতা হাইকোর্ট ছিল বলে জানতে পেরেছে যে মন্ত্রীর মেয়ে পরীক্ষা না দিয়েও টাকা দিয়ে চাকরি পেয়ে যেতে পারে। তার লাজ লজ্জা নেই, সুপ্রিম কোর্টে গেছে সেই টাকা ফেরত নেওয়ার জন্য। এই যে যারা যোগ্য চাকরি হারালো, আপনি বললেন যে গোটা দেশে এই নজির নেই, 26,000 চাকরি হারালো, যোগ্যরাও চাকরি হারালো, এটা কি রাজ্যের ভাবমূর্তি কতটা নষ্ট হলো? রাজ্যের কোনো ভাবমূর্তি নষ্ট হয়নি। এখানে রাজ্য সরকার পরিচালিত যে রাজনৈতিক দল আছে তাদের ভাবমূর্তি তো কোনো কালে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এই যে রায় আজকে, এটাতে কি কোনো রিভিউয়ের জায়গা কি থাকছে? কোনো দেখুন, সুপ্রিম কোর্টের রায় এটা যেরকম দেখুন ডকুমেন্ট আছে, যেরকম এফিডেভিটস রয়েছে, যেরকম অর্ডার রয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত রিভিউ কেউ করতে পারে। কিন্তু আমার আইনের যা আমি যতটুকু বুঝি, আমার এক্সপিরিয়েন্সে প্রায় 16 বছর প্র্যাকটিস করে হাইকোর্টে, তাতে করে এটা রিভিউ হওয়ার মতন কেস নয়। দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। যারা দুর্নীতির মাথা, যেটা বারবার বলা হচ্ছে প্রভাবশালী তত্ত্বের, এবার তাদের কি তাহলে সাজা পাওয়াটা সহজ হলো? দেখুন, আমি প্রথমে একটা কথা বলেছি, সিবিআই খুব ভালো তদন্ত করেছে, নাহলে ওএমআর রিট্রাইভ হতো না বা পার্থ চট্টোপাধ্যায় 50 কোটি টাকা নিয়ে ওনার বান্ধবী ধরা পড়তো না। কিন্তু দুর্নীতির মাথা অবধি সিবিআই কিন্তু এখনো পৌঁছতে পারেনি। আসল মাথাগুলোকে এখন ধরার টাইম এসেছে। এই রায়ের পর কিছুটা আরো একটু সহজ হয়ে গেল। আমরা লড়াই তো করবো, দেখা যাক কি দাঁড়ায়। আমরা তো ছেড়ে দেবো না, এটা চলতে পারে না। একটা লোক টাকা দিয়ে চাকরি পেয়ে যাবে। হাজার হাজার বেকার যুবক যুবতী রয়েছে, লাখ লাখ বেকার যুবক যুবতী রয়েছে। আমি তো এটাও বলছি, যারা রাজ্য সরকারের যে দল পরিচালনা করছে, যারা তৃণমূল কংগ্রেস, তাদের ছেলেমেয়েরা চাকরি পায়নি, টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে।